আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে রক পেপার সিজার্স। লেখক এলিস ফিনি, অনুবাদ আহনাফ তাহমিদ। প্রথম প্রকাশ নভেম্বর 2025, প্রকাশনী ঋদ্ধ প্রকাশ, প্রচ্ছদ পরাগ ওয়াহিদ, পৃষ্ঠা সংখ্যা 297, মুদ্রিত মূল্য 600 টাকা, আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। বিয়ের পর এক ছাদের নিচে বছরের পর বছর বসবাস করা দুজন মানুষ পরস্পরকে ঠিক কতটা চিনতে পারে? খাদের কিনারায় এসে থমকে পড়া বৈবাহিক সম্পর্কটা বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে অ্যাডাম আর অ্যামেলিয়া বেছে নিল রাফেল হ্রদে জিতে নেওয়া স্কটল্যান্ডের ছুটিটা। কিন্তু ব্ল্যাক ওয়াটার চ্যাপেলে আসবার পর থেকে ঘটতে শুরু করলো নানা অদ্ভুতুরে ঘটনা। কেউ একজন চাইছে না ওরা বেঁচে ফিরুক। বিবাহ বার্ষিকী উপলক্ষে অ্যাডামকে লেখা চিঠিগুলোতে অ্যামেলিয়া নিজেকে প্রকাশ করলো আরো গভীরভাবে। উন্মোচিত হতে লাগলো স্বামী স্ত্রীর গোপন সব গল্প। 10 বছরের বৈবাহিক সম্পর্কের বুনিয়াদ কেবলই মিথ্যে। রক পেপার সিজার্স খেলার দুই পাকা খেলোয়াড় দাঁড়িয়ে আছে দু প্রান্তে। কে কাকে জিতিয়ে দেবে এবার? পাতা ঢাকবে পাথর, নাকি কাঁচি কাটবে পাতা? 10 বছরের বৈবাহিক সম্পর্ক, 10 বছর বুকের মাঝে লালিত কিছু গোপন কথা, আর এমন এক বিবাহ বার্ষিকী যা কখনো ভোলার নয়। এলিস ফিনির রক পেপার সিজার্সে পাঠক ঘুরতে থাকবেন রহস্যের গোলক ধাঁধায়। শেষটায় সব হিসেব পাল্টে দেবে ছায়া থেকে উদয় হওয়া অশরীরী। তৈরি তো? তো রিভিউটি শুরু করা যাক। রক পেপার সিজার্স একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস। ইংল্যান্ডের বিখ্যাত লেখক এলিস ফিনির লেখা উপন্যাসটি 2021 সালে প্রকাশিত হয়। গল্পের কেন্দ্রবিন্দু হলো অ্যাডাম ও অ্যামেলিয়া রাইট নামের এক বিবাহিত দম্পতি, যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপের দিকে যাচ্ছে। তাদের সম্পর্ক ঠিক করার জন্য তারা এক উইকেন্ডে স্কটল্যান্ডে যায়। সেখানে একটি পুরানো চার্চকে অতিথিশালায় রূপান্তরিত করা হয়েছে। তারা গিয়ে সেখানে ওঠে, কিন্তু সেখানে তাদের সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দ্রুতই তারা বুঝতে পারে কেউ একজন চাইছে না তারা বাঁচুক। গল্পের সাথে সময় মতো আসে অ্যানিভার্সারি চিঠিগুলো, যেগুলো প্রতিবারের বিবাহ বার্ষিকীতে লেখা হয়েছিল। সেগুলোই সম্পর্কের ভাঙনের ইতিহাস উদ্ঘাটন করে। মূল চরিত্রগুলোর মধ্যে অ্যাডাম রাইট ছিলেন ফেস ব্লাইন্ডনেস বা মুখ চিনতে অক্ষম একজন ব্যক্তি। এর ফলে তিনি বন্ধু, পরিবার, এমনকি স্ত্রীকেও চিনতে পারতেন না। এই অবস্থাটি গল্পে ভয় ও সন্দেহ তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। অ্যাডামের স্ত্রী অ্যামেলিয়া রাইট সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ব্যক্তিত্ব ধীরে ধীরে রহস্যময় হয়ে ওঠে। এছাড়া গল্পে রবিন নামে রহস্যময় এক চরিত্র ছিল, যিনি গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই গল্পের মূল থিমগুলো হচ্ছে বিশ্বাস, সম্পর্কের গোপন কথা, বাস্তবতা, ছলনার লাইন এবং কিভাবে মানুষের মনের স্তরগুলো অন্যদের সামনে ছদ্মবেশে আসে। বইটি প্রথমে ধীরে ধীরে এগেলেও পরে কাহিনী চরম উত্তেজনা পর্যায়ে চলে যায়। এতে প্রচন্ড কোনো অ্যাকশন নেই, বরং মনস্তাত্ত্বিক উত্তেজনা, সম্পর্কে টানাপোড়েন এবং রহস্যে ভরপুর। গল্পের এই রহস্যেই পাঠক আকৃষ্ট থাকে। শেষে দিয়ে এমন টুইস্ট থাকে যা অনেক পাঠককে হতবাক করে দেবে। চরিত্রগুলোর ভেতরের সংকট ও সম্পর্কের স্তরগুলো লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই বইটি অনেক পাঠকপ্রিয়তা পেয়েছে, কিছু পাঠক এটি খুব পছন্দ করেছেন, আর নেটফ্লিক্সে এর সিরিজের ঘোষণা এসেছে। নেটফ্লিক্সে যদি আসলে সিরিজটা আসে তাহলে আমি অবশ্যই দেখবো, কারণ কাহিনীটা আসলে আমার কাছে দারুণ লেগেছে। রক পেপার সিজার্স কেবল একটি রহস্য বা থ্রিলার নয়, এটি বিশ্বাস, সম্পর্ক, মিথ্যা ও বাস্তবতায় ঘেরা একটি সাইকোলজিক্যাল অনুসন্ধান। এটি পাঠককে বারবার ভাবায়, আপনি কি সত্যি আপনার সঙ্গীর মন বুঝতে পারেন? গোপন তথ্য কখনো কখনো আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। এটা পড়লে আপনি সহজ বই হিসেবে নয়, বরং ছোটখাটো ধাঁধা আর মোড়ে মোড়ে ভরা এক চিন্তাশীল অভিজ্ঞতা পাবেন। তো এই বইতে যে কথাটা মানে আমি কিছুক্ষণ আগে বললাম একদম লাস্টে দিয়ে, যে আসলে যে আপনি কি সত্যি আপনার সঙ্গীর মন বুঝতে পারেন কিনা, এটা আসলে একটা মানে কি বলবো, মানে বড় একটা প্রশ্ন। বিশেষ করে এখনকার সময়ে যখন মানে কি বলবো, এখনকার যুগে আমরা যা দেখি বেশি, মানে আগেও হয়তো হতো, তবে আগে হয়তো এত বেশি হতো না, বা আগে ইন্টারনেটও ছিল না, সেজন্য আমরা জানতাম না। কিন্তু এখনকার সময় যা হয়, যেমন পরকীয়া, ডিভোর্স এবং আরো অনেক কিছু, মানে স্বামী স্ত্রীকে মানে খুন করেছে, স্ত্রী স্বামীকে খুন করেছে, বা নানা ধরনের নানা রকম জিনিস আমরা দেখি। তো এখন এমন হয় যে দেখা যায় যে বছরের পর বছর সংসার করেছে,
তারপরও মানুষটাকে চিনতে পারেনি। তবে হ্যাঁ, আমি এটা নিজে মনে করি যে একটা মানুষকে চিনা কিন্তু এত সহজ না। আপনি সারা জীবন একটা মানুষের পাশে থেকেও তাকে চিনতে পারবেন না। আবার দেখা যাবে যে একটা মানুষের সাথে আপনি হয়তো কয়েক দিন বা কয়েক মাস মিশেছেন, তাকে আবার ঠিকই ভালো মতো চিনতে পারছেন। আসলে মানুষ মানে কি? মানব মন বড়ই জটিল। কিছু মানুষ থাকে একটু সোজা সরল টাইপের। তারা আসলে খোলা খাতার মতো বা খোলা বইয়ের মতো। তাদেরকে মানুষ সহজে পড়তে পারে বা তাদের ব্যাপারে মানুষ সহজে ধারণা করতে পারে। কিন্তু কিছু মানুষ কিন্তু খুবই ক্রিটিক্যাল। তাদেরকে আসলে বোঝা সহজ না। তারা মানে এমনই ক্যারেক্টার থাকে এবং মুখোশধারী মানুষের তো অভাব নেই। মানুষের চেহারা দেখা যায় যে ক্ষণে, ক্ষণে চেঞ্জ হয়। কিছু মানুষ গিরগিটের মতো হয়, রং চেঞ্জ করে। এবং যে জিনিসটা বললাম বিবাহিত সম্পর্ক, আম এটা নিয়ে আসলে আমি কি বলবো? আ তিক্ত অভিজ্ঞতা বা বড় অভিজ্ঞতা বা যেকোনো কিছু, হ্যাঁ, এটা নিয়ে আমার আছে। তো যে জিনিসটা আসলে কি যে আপনি বিয়ে করেছেন, একটা মানুষকে ভালোবেসে হয়তো বিয়ে করেছেন। যেমন এই গল্পে যেটা ছিল যে ভালোবেসে তারা বিয়ে করেছে। কিন্তু তারপরেও কিন্তু সেই সম্পর্কে তিক্ততা আসতে পারে। বিশেষ করে ৩য় ব্যক্তি। ৩য় ব্যক্তি তো অবশ্যই মানে সমস্যা। এখন কথা হলো ৩য় ব্যক্তি যে আসে, ৩য় ব্যক্তিকে আসলে আসার সুযোগটা কে দেয়? স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো একজনই তো দেয়। তা যে দেয় আসলে তারই কিন্তু দোষ। সে আসতে সুযোগ দিয়েছে, হ্যাঁ? তবে হ্যাঁ, এটা একটা কথা আছে যে আসতে সুযোগ দেওয়াটা মানে কি? ধরেন আ মানে আমি আমার একটা মানে ফ্রেন্ড এর সাথে আমার হাসব্যান্ডের পরিচয় করে দিলাম। তারপর তারা মানে একটা অন্য ধরনের সম্পর্কে গেল। এখানে কিন্তু আবার আমার দোষ না। আমি তো সরল মনে তাদেরকে মানে পরিচয় করে দিয়েছিলাম। দোষটা কখন হয়? যদি এমন হয় যে আমি আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল। তারপরে সে আরেক মেয়ের সাথে পরকীয়া করল। সেটা তখন আমার হাসব্যান্ডের দোষ হবে। হ্যাঁ, তখন সেখানে মানে সে দোষ। মানে এখানে দোষ কিন্তু অ্যাকচুয়ালি তাদেরই। ৩য় ব্যক্তির তো দোষ থাকেই। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে যে ৩য় ব্যক্তির কথা বাদে দিলাম। কিন্তু আপনার যে স্বামী বা স্ত্রী, হ্যাঁ? আপনি আসলে তাকে কতটা চিনেন? একই ঘরে হয়তো আছেন আপনি ধরেন হয় কি যে কেউ আছে আ অনেক সন্দেহপ্রবণ হয়তো মানে দেখা যায় তার পার্টনারকে সে সন্দেহ করছে বা তার খবর রাখছে, একটু চিন্তা করছে। আবার কেউ থাকে কি একটু মানে খোলা মনের। মানে তারা ভাবে কি যে না আমি তাকে বিশ্বাস করি, হ্যাঁ? তার উপর আমার নজরদারি করার কিছু নেই। যেমন অনেকটা মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মধ্যে আছে। আমি মনে করি কি এটা মানুষের প্রাইভেসি থাকে। হ্যাঁ? মানে এমন না যে সে প্রাইভেসি মানে এমন না যে সে আরেকজনের সাথে মানে বিয়ের পরেও সে আরেকজনের সাথে রিলেশন করবে বা কিছু করবে সেটা না। কিন্তু একটা মানুষের তো পার্সোনাল লাইফ থাকে, তার ফ্রেন্ড থাকে, তার পরিবার থাকে। তো তাদের সাথে তার কি কথা হয়েছে সেটা তো অ্যাকচুয়ালি আমার দেখা উচিত না আমি মনে করি। তো আর সবচেয়ে বড় কথা কি আমি মানুষের উপর বিশ্বাস রাখতে চাই যে সে ঠকাবে না আমাকে বা আমি যেমন তার প্রতি লয়াল সেও লয়াল থাকবে। তারপর যদি সে তার লয়ালিটি না রাখতে পারে তাহলে তো তার সমস্যা। আর আমি একটা জিনিস খেয়াল করেছি কখনো আপনি না কোন মানুষের উপর নজরদারি করে বা আ মানে তাকে সারাক্ষণ সন্দেহ করে কিছু করে আপনি না তাকে না আটকে রাখতে পারবেন না। যার চিটারি করার ইচ্ছা আছে না সে চিটারি করবেই। এটাই হলো বড় কথা। আর এই কাহিনীতে যে জিনিসটা এসেছে আসলে এই কাহিনীর কথা আমি যেটা বলব সেটা হচ্ছে এখানেও এরকমই কিছু একটা হয়েছিল যে স্বামী-স্ত্রীর সম্পর্ক ১০ টা বছর কিন্তু কম সময় নয়। হ্যাঁ? তো সেখানে দেখা গেছে প্রতি বছর একটা কিছু হয়েছে। কিছু জিনিস হয়তো স্বামী স্ত্রীর কাছে বলেনি, স্ত্রী স্বামীর কাছে বলেনি। এখন হয় কি অ্যাকচুয়ালি স্বামী-স্ত্রীর সম্পর্কটা মানে একদম অন্যরকম একটা সম্পর্ক। সবচাইতে পবিত্র এবং সবচাইতে শক্তিশালী সম্পর্ক যেটাকে বলা হয়। কিন্তু এই সম্পর্কটা আবার সবচাইতে ভঙ্গুর। হ্যাঁ? এবং সবচাইতে মানে খারাপও হতে পারে। আর এর মধ্যে মানে যে জিনিসটা দেখানো হয়েছে যে এই যে আমি যে বললাম যে সব মানে কিছু গোপন সবকিছু আসলে সবাইকে বলা যায় না। সেটা যেই হোক না কেন। কিছু জিনিস না মনের ভিতরেই রেখে দিতে হয়। কারণ কিছু জিনিস আছে যেগুলো দেখা যায় যে আপাতত আপনার কোনো ক্ষতি করছে না আপনার লাইফে সেটা মানে না জানলে। কিন্তু যদি জানে, জানার পরে দেখা যাবে সেটা অনেক বড় সমস্যার সৃষ্টি করে। তাহলে তো সেই জিনিস না জানাই ভালো। আমি মনে করি যেটা। তো আ আমি এখানে যে জিনিসটা দেখলাম যে আ মানে একটা মানুষ ভালোবেসে সে সংসার করেছে। তারপর সে তার পার্টনারের কাছ থেকে প্রতারিত হওয়ার পরে সে আসলে কি করতে পারে? প্রতারণাটা কেন হয়েছে? কিন্তু কথা হলো এত বছরের যে সম্পর্ক, এত বছরের যে ভালোবাসা সেটা তো মানুষ সহজে ভুলতেও পারে না। হ্যাঁ? আর বিশেষ করে যে মানে চিটারি করেছে সে তো চিটারি। তার তো খারাপ লাগার কথা না। হ্যাঁ? সে যদি মানে তার পার্টনারের প্রতি বিশ্বস্ত থাকতো তাহলে তো তার খারাপ লাগতো না। ঠিক না? এটাই তো স্বাভাবিক। কিন্তু পার্টনার যে লয়াল ছিল তার কেমন লাগে? আম হুম। আসলে এটা আমি কিভাবে মানে আমি নিজে বুঝেছি কিন্তু আমি কিভাবে বুঝাবো? কারণ যে জিনিসটা যে মানে এটা যে কিরকম একটা ধাক্কা যে আপনি যাকে ভালোবাসেন, যাকে অনেক বিশ্বাস করেছেন, যাকে বিশ্বাস করে সারা জীবনের জন্য তার হাত ধরেছেন এবং তার সাথে সংসারও করেছেন এতদিন, সেই মানুষটা আপনাকে ধোঁকা দিবে, হ্যাঁ? মানে আপনার সাথে বেইমানি করবে এটা তো আপনি হয়তো ভাবতেও পারবেন না। এবং যদি তাকে আপনি অনেক বেশি ভালোবেসে থাকেন তাহলে আপনার তো পুরো দুনিয়াটাই মনে হবে যে উলটপালট হয়ে গেছে। আমার কি হবে? হয়তো একটা সময় গিয়ে আপনি হয়তো হিল হয়ে যাবেন, আপনি হয়তো শক্ত হয়ে যাবেন। কারণ
মানুষকে আসলে আল্লাহ বানিয়েছে এমন করে। কিছু কিছু মানুষের হয়তো মানে সহ্য শক্তি কম থাকে, তারা পারে না, তারা হয়তো পাগল হয়ে যায় না, সুইসাইড করে। কিন্তু আল্লাহর রহমত আবার কিছু মানুষদের উপর থাকে, তারা হয় কি অনেক প্রতিকূলতাকে পার করে এসেও, হ্যাঁ, তারা মানে ঠিক থাকতে পারে। যেমন আমি মনে করি যে আমার লাইফে অনেক আপস ডাউন এসেছে, হ্যাঁ, কিন্তু প্রতিবারে হয়েছে কি আমি আল্লাহর উপর বিশ্বাস করে আমি শক্ত থেকেছি, এবং আল্লাহর রহমত যে আল্লাহ সবসময় আমাকে আসলে সেই শক্তিটা দিয়েছে, এবং আমি আসলে সবকিছু মানে ওভারকাম করতে পেরেছি। তো আমি মনে করি এই জিনিসটা করা উচিত। তবে এইখানে যে জিনিসটা রেখে মানে সবাই আসলে প্রতিশোধ নেয় না। কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষের জীবনে এমন হয় যে প্রতিশোধ না নেওয়া হয় না। কিছু কিছু জিনিস আমরা আল্লাহর উপর ছেড়ে দিই। যেমন বিশেষ করে আমি বেশিরভাগ সময় আল্লাহর উপর ছেড়ে দিই। কারণ প্রতিশোধ নেওয়াটা আমি পার্সোনালি অতটা পছন্দ করি না। আমার মনে হয় কি যে মানে যে অন্যায় করেছে, হ্যাঁ? যে খারাপ কিছু করেছে তার বিচার আসলে আল্লাহ করবে। আর আসলেই কিন্তু বিচার করে আল্লাহ। আমি অনেকবার দেখেছি। কোনো না কোনোভাবে তার কিছু না কিছু সমস্যা হয়। কার্মা বলে তো একটা কথা আছে। তো কিন্তু এই গল্পে যেটা এসেছে সেটা যে মানে মানে একটা প্রতিশোধের ব্যাপার ছিল। যে বললাম না যে কেউ মানে বাঁচতে দিতে চাচ্ছে না তাদেরকে। তো এই জিনিসটা আসলে টুইস্ট দারুণ। এই গল্পের এই টুইস্টটা দারুণ ছিল। মাত্র ৩ জনের কাহিনী, কিন্তু মানে গল্পে অ্যাকচুয়ালি মূলত ৩ টা ক্যারেক্টারই ছিল মেইন, হ্যাঁ? তো কিন্তু পুরো গল্পটা সুন্দর লেগেছে আমার কাছে, এবং চিঠির মাধ্যমে যে এসেছে, এবং শেষের দিকে আসলে একটা বড় টুইস্ট আছে যেটা আসলে ধারণা মানে করতে পারিনি। জিনিসটা ওইটাই ভালো লেগেছে বেশি। সাইকোলজিক্যাল থ্রিলার এমনিতেও আমার ভালো লাগে, এবং তবে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে একদম এন্ডিংটা আমার ঠিক পছন্দ হয়নি। মানে পছন্দ হয় নাই কেন? মানে আমি আসলে ঠিক জিনিসটা বুঝতে পারিনি। সেটা হয়েছে যে মানে আসলে আমাদের দেশ বা আমাদের ধর্ম অনুযায়ী একটা জিনিস ঠিক না, হ্যাঁ? তো আমি আসলে স্পয়লার দিতে চাচ্ছি না, সেজন্য আমি এভাবে বলছি। কিন্তু এখানে দেখানো হয়েছে কি শেষের দিকে সেই জিনিসটা মানে হয়েছে। এখন হ্যাঁ, এটা ঠিক যে আ এই কাহিনীটা অন্য দেশের কাহিনী, এবং তাদের ধর্মটা আলাদা ছিল। তাদের ধর্মে বা তাদের সমাজে হয়তো এই জিনিসটা অ্যাকসেপ্টেবল। সেজন্যই তারা সেটা করতে পেরেছে। কিন্তু আমাদের ধর্মে বা আমাদের দেশে সেটা অ্যাকসেপ্টেবল নাই। তো আমরাও মানে আমরা সেটা করতেও পারব না। যদি চাইও, মানে মন চাইলেও করতে পারব না। তবে আমার হিসেবে আমি মনে করি যে মন চাওয়ার কিছু নেই। যেখানে একটা মানুষ আপনাকে সাথে চিটারি করেছে বা মানে আপনাকে অপমান, অবহেলা, আপনার মনে তো কষ্ট দিয়েছে। সে আপনার বিশ্বাসটা ভেঙেছে। হ্যাঁ? তো সেখানে আসলে সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়া বা সেই মানুষটার কাছে ফিরে যাওয়া বা সেই মানুষটাকে আবার পাওয়ার চিন্তা আমার মাথায় আসবেই কেন? হ্যাঁ? সে যেহেতু মানে আমাকে ছেড়ে দিয়েছে, এবং আমি মনে করি যে জিনিসটা যে একটা মানুষের সাথে ব্রেকআপ হোক, ডিভোর্স হোক, হ্যাঁ? বিশেষ করে ব্রেকআপ এর পরে তাও অনেক সময় হয়তো ফিরে যাওয়া যায়। ডিভোর্সে আমাদের ধর্মে বা আমাদের এটাতে ডিভোর্স এর পর তো ফিরে যাওয়াই যায় না। হ্যাঁ? তো আমি মনে করি যে সেটা যেইটাই হোক, মানে ব্রেকআপ বা ডিভোর্স, সে মানুষ তো অবশ্যই একজন তো অবশ্যই চিটারি করেছে। সেজন্যই তো হয়েছে। তো তখন ওই চিটারকে কেন আমি আবার সুযোগ দিব? আমার মনে হয় যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার বিশ্বাস ভাঙতে পারে, এবং আ এমন তো না যে আস্তে ধীরে আস্তে মানে হুট করে জিনিসটা হয়েছে। আস্তে, আস্তেই তো জিনিসটা হয়েছে। তো সে এতদিনেও কি বুঝতে পারেনি যে আমি চিটারি করছি? যতই একটা মানুষকে আমি ভালোবাসি না কেন, সে যখন আমার বিশ্বাস ভেঙেছে আমি কেন তাকে সুযোগ দিব? এটা আমার মাথায় এসেছিল একবার গল্পটা পড়তে। তো আসলে কি হয়েছে সেটা যারা মানে বইটা পড়েছেন সেটা তো জানেনই। আর যারা পড়বেন তারাও জেনে নিবেন। তো এইটাই আমার কাছে মানে গল্পটা আমার কাছে পুরো বইটা দারুণ লেগেছে। কারণ দারুণ রহস্যময় ছিল, এবং লাস্টের টুইস্টটা আমি ধরতেও পারিনি। পদে মনে হচ্ছিল যে আরে কি হবে? মানে এটা কি? বা এটা কেন লেগেছে? এবং অনেক কিছু শিখেছি, যেমন নতুন একটা এখানে প্রতি অধ্যায় না, মানে যেখানে চিঠিগুলো লেখা হয়েছে, প্রতি অধ্যায়ে দেখা গেছে যে প্রতিটা বছর তারা নতুন একটা শব্দ শিখছে। হ্যাঁ? তো ওইখান থেকে আমিও নতুন শব্দগুলো শিখেছি। ভালো লেগেছে আমার কাছে। আর বইয়ের পড়াশোনার কথা যদি বলি, অনেকদিন পর মনে হয় আমার ড্রেসের সাথে বইয়ের কালার ম্যাচ হয়েছে। হ্যাঁ, আগে প্রায়ই হতো। তো আমি যদি বইটার কথা বলি, বইটার যে প্রোডাকশন, প্রচ্ছদটা আমি বলব, ঋদ্ধ প্রকাশনীর প্রোডাকশন, প্রচ্ছদটা আমার কাছে দারুণ লেগেছে। ওই যে একটা বরফ ঘেরা স্কটল্যান্ড, এই যে কালারটা যেটা দিয়েছে, কালারটাতে না খুব সুন্দরভাবে মানে একটা বরফ ঘেরা শীতের সময় মানে এরকম লাগছে। হ্যাঁ, দেখতেই মনে হচ্ছে এবং সুন্দর লাগছে। এই যে ২ টা মানুষ, এই যে আম যেটা বললাম চার্চ, এটাকে এই যে গাছপালা, মানে শীত আসলে এখানকার পুরা গল্পটা শীতের মধ্যে ছিল। আমি পড়েওছি বইটা শীতের মধ্যে। মানে যখন পড়েছি তখন মনে হচ্ছে, তবে বেশি শীত ছিল না যখন পড়েছি। যদি বেশি শীতের সময় পড়তাম তাহলে মনে হয় বেশি উপভোগ করতাম। একদম ওদের যেরকম লাগছিল সেরকম হয়তো আমি মানে ফিলটা করতে পারতাম, আমার মনে হয়েছে। তো বইয়ের প্রোডাকশন ভালো, বানান ভুলও কম ছিল। ঋদ্ধ প্রকাশনী আমি বলব যে চিরকুটের পরে ঋদ্ধ প্রকাশনীর প্রোডাকশন আমার খুব ভালো লাগে। মানে তাদের আ মা বানানো ভুল কম হয়, এবং তাদের যে মানে পেজ
তারপর তাদের প্রচ্ছদ এগুলি সব সুন্দর হয় এবং কন্টেন্ট যেরকম মানে চিরকুটের কন্টেন্ট গুলো ভালো হয় সেরকম এদের কন্টেন্টটা ভালো হচ্ছে এবং এই বইটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন আমি মনে করি তারা আসলে বইটা পড়ে দেখতে পারেন এবং স্বামী স্ত্রী সন্দেহ এবং স্বামী স্ত্রী তারাও পড়তে পারেন। তবে হ্যাঁ, বইটাতে যাই আছে না কেন কিন্তু পার্সোনালি আমি বললাম না যে আমি অ্যাকচুয়ালি প্রতিশোধটা নেওয়া পছন্দ করি না। আমার কাছে মনে হয় কি ওয়েস্ট অফ টাইম জিনিসটা। শুধু শুধু আমার দরকার কিছু করার, যদি কেউ অন্যায় আসলেই করে থাকে তাহলে তো আল্লাহ তার বিচার করবেন। এবং এটা হয় কি ওই যে বললাম না কার্মা, হ্যাঁ ওটা হয়। মানে একটা মানুষ আপনি খারাপ করবেন, আপনি খারাপ করে ভালো থাকবেন, এটা আসলে আমি বিশ্বাস করি না। ভালো তো সবাই থাকে কম বেশি, আর আল্লাহ তো বলেছেনই যে আমি অপরাধীদেরকে আমি অবকাশ দিই। তারা তাদের সময়টুকু খুশি মনে পার করুক, সেটা সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু বিচার অবশ্যই আল্লাহ করেন, কারণ বিচার না করলে পৃথিবী এখনো টিকে থাকতো না। বিচার করেন বলে পৃথিবীটা এখনো সুন্দর। আর এই বইটা মানে পড়লে হ্যাঁ অনেক কিছু হয়তো আপনারা বুঝতে পারবেন যে, আর সবচেয়ে বড় কথা যে বইটা একটা ধাঁধার মতো, মনে মনে ধাঁধা থাকবে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা ছেড়ে যাবে যে আপনার জীবন সঙ্গীকে আপনি আসলে কতটুকু চিনেন এবং আসলে আপনি যা ভাবেন সে কি তাই নাকি মুখোশ পরে আছে। অনেক মানুষ আছে না যে বিয়ের আগে তো ভালো মতোই মুখোশ পরে থাকে, বিয়ের পরে হয়তো আস্তে আস্তে দেখা যায় তার মুখোশ খুলে এবং এক এক সময় এক এক রূপ দেখা যায়। আহ মানে দুঃখজনক হলো এটা সত্যি, সবাই আসলে ঠিক থাকে না, সবাই বিশ্বস্ত থাকে না। হয়তো প্রথমে আপনি একরকম দেখবেন, পরে দেখবেন আরেক রকম, এবং এই জিনিসটা আসলেই তার বিপরীত দিকে যে মানুষটা থাকে তার জন্য আসলে অনেক বড় ধাক্কার মতো হয় এবং ট্রমা টাইপ হয়। যে জিনিসটা আমার মনে হয় যে ট্রমাটা আসলে কাটায় উঠা যায়, হয়তো একটা সময় হয়তো আপনি স্বাভাবিক হয়ে যাবেন, কিন্তু মাঝে মাঝে কিন্তু ওই ঘটনা আসলে আপনাকে ট্রমা দিবে। আপনার খালি মনে হবে কেন সে এমন করলো, কিসের জন্য করলো, আমার তো দোষ ছিল না। তো এটাই আসলে খারাপ লাগে। এই বইটাতে আমার মনে হয়েছে যে আসলে তো একজন মানুষের তো দোষ ছিল না। তো তার কিরকম লেগেছে এবং সে আসলেই কতটা কষ্ট পেয়েছে এবং কষ্টে কি করেছে আসলে, সেটা আপনারা আসলে বইটা পড়ে জানতে পারবেন। তো যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তারা অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম। এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাটি আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আসার চেষ্টা করব। আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু অন্যরকম করার, যদি অন্যরকমটা হয় না আসলে হয় কি আমি সময় পাই না। আমি যে রিভিউটা দেই বা রিভিউটাতে লেখি এটার জন্য আমার অনেক কষ্ট করে সময় বের করতে হয়। হ্যাঁ, তো এই জন্য হয়তো অনেক সময় দেখা যায় যে আমি এটা যে চিন্তা করব বা নতুন কিছু বানানোর কথা ভাববো, সেটা আসলে মনে হয় না। তবে এখন হ্যাঁ এটাতে চাপ চাপ কম। যেমন আগে আমি বলতাম হয়তো যে আমার আম সংসারের চাপ, ব্যবসার চাপ আসলে সেই জিনিসটা নেই এখন। তো কিন্তু মানে এমনিতে তো নানা ধরনের কাজ থাকে আসলে, সেটা আছে। আর যেটা বললাম যে এই বইয়ের লেসন তো এটাই আসলে। এই বইয়ের থেকে আমরা কি লেসন পেলাম যে আসলে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা উচিত না। যতই বিশ্বস্ত হোক, যতই ভালোবাসা থাকুক, আমার মনে হয় কি অ্যাকচুয়ালি পার্টনারের অনেক কিছুর প্রতি খেয়াল রাখা উচিত। হ্যাঁ, মানুষের অবশ্যই প্রাইভেসি থাকে, কিন্তু কিছু কিছু জিনিসে আমার মনে হয় কি সেটা প্রাইভেসি রাখা উচিত না, সেটা জানা উচিত। এবং আমি মনে করি কি পার্টনারদের যেকোনো সমস্যা একজন আরেকজনের সাথে ডিসকাস করা উচিত। সেটাকে আসলে আটকায় রাখা উচিত না। অনেক সময় অনেক কিছু গোপন করাতে বা অনেক কিছু না মানে না বলাতে দেখা যায় হয়তো সিম্পল ভেবে আপনি বললেন না, কিন্তু সেটাই দেখা যাবে পরে বড় একটা সমস্যা করবে। কারণ আমি বললাম না যে এই সম্পর্কটা কিন্তু সবচেয়ে শক্তিশালী সম্পর্ক, আর এই সম্পর্কটাই সবচাইতে ভঙ্গুর সম্পর্ক, স্বামী-স্ত্রীর যে সম্পর্কটা। তো এজন্যই আমি বললাম যে আসলে মানে কারো একটা সম্পর্ক ভেঙে যাওয়া কোনোভাবে কাম্য হতে পারে না। অন্তত আমি এই জিনিসটা খুবই অপছন্দ করি। হ্যাঁ? আমার কাছে মনে হয় এটা আসলে অনেক কষ্টের। বিশেষ করে যে আ মানে অনেস্ট থাকে তার জন্য অনেক কষ্টের এটা। হ্যাঁ? তো আমি চাই যে সবাই ভালো থাকুক, ভালো একটা পার্টনার পাক এবং পার্টনারের সাথে ভালো থাকুক। এটাই আমার চাওয়া। তো সেটাই বললাম যে আসলে এইরকমই হোক যে সবকিছু মানে ডিসকাস করা হোক বা কোনো কিছু ঠিক মনে না হলে সেটার জন্য জানা হয়। মানে এই যে একটা সমস্যা হয় বা তৃতীয় ব্যক্তি যে আসার সুযোগ পায় এই জিনিসটা যাতে না হয়। নিজেদের মধ্যে সলভ করে নেওয়া ভালো। তো আপনাদের যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি তো আপনাদের কমেন্ট পড়ি, সেটা আপনারা জানেনই। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।